আরে দিদি নাম্বার ওয়ানে ছিল বলে টিকিট দিয়েছিল, না টিকিট পাওয়ার মতো যোগ্যতা ওর কোনো কিছু ছিল। উনি আমার কাজ নিয়ে প্রশ্ন করেছেন না মিস্টার ব্যানার্জি, আপনাকে আমি জানিয়ে রাখি রচনা বন্দ্যোপাধ্যায় একমাত্র হিরোইন পশ্চিমবাংলায় যে মিস্টার বাচ্চানের সাথে কাজ করেছে, আপনি বোধহয় জানতেন না জিনিসটা। 7খানা ল্যাঙ্গুয়েজে কাজ করেছে, 150 উপরে ছবি করেছে, আপনি বোধহয় জানতেন। আর বানাতে থাকতে গেলে যোগ্যতা লাগে, সেই যোগ্যতা রচনা বন্দ্যোপাধ্যায় অর্জন করেছে টিএমসি তে কাজ করে নয়। এরিয়া ডেভেলপমেন্ট করার জন্যই আমরা গেছি, এটাই তো বলছে যে জিওগ্রাফি জানে না এরিয়া, সে এরিয়া ডেভেলপমেন্টটা কি করবে? হুগলির ভূগোল তো আপনি খুব ভালো করে জানেন দাদা, তাহলে আপনি আপনার ছেলেকে কেন যেতে পারলেন না উত্তরপাড়া থেকে? 1.5-2 বছর এরিয়া জিওগ্রাফি জানে না, যেদিন থেকে গেছে তারপর থেকে তো একবার এরিয়াতে আসেনি। আমি যাইও না, আমি একদম যাই না, মানুষ আমাকে দেখতেই পায় না হুগলিতে। যে এরিয়াতে আসে না, যে মানুষকে ফেস করতে পারে না, যে কর্মীকে ফেস করতে পারে না, সে কিসের ডেভেলপমেন্ট করবে? হু আর ইউ? কেন করবেন? আপনি নিজের জায়গা সামলান। আপনি তো শুধু কেস করেন টিএমসি, সব কেসগুলো লড়েন, আপনি বাইরে কত কেস করেন? ওরে থাম থাম থাম, তোরা থাম, আর ঝগড়াঝাটি করিস না। তোরা দুজন সাংসদ ঝগড়াঝাটি এমন ভাবে করছিস, আরে তোরা দুটো ছোট বাচ্চা। আচ্ছা, তোমাদের মানে প্রশ্ন যাচ্ছে না ঝগড়াঝাটি করছে কি জন্য, কি কারণে ঝগড়াঝাটি করছে? कारण नरेंद्र मोदी है। কারণ নরেন্দ্র মোদী বাংলা দখল করার পর থেকে টিএমসির কিছু সাংসদের মাথা খারাপ হয়ে গেছে। কথাই বলতে গেলে টিএমসি কিছু সাংসদ পাল্টে গেছে, অর্থাৎ পাল্টিবাজি খেয়ে গেছে। হয়তো এই পাল্টিবাজি বলতে মনে পড়লো বিজেপির ওই গানটার লাইন কি ছিল, পাল্টানো দরকার তাই বিজেপি সরকার। এই কথাটাকে কিন্তু একজন খুব সিরিয়াসলি নিয়ে নিয়েছে। জীবন মানে জি বাংলা, জীবন মানে জি বাংলা। কারণ আমরা ছোটবেলা জেনে এসেছি ভাই, জীবন মানে জি বাংলা। সেই জি বাংলায় তাদের দুটো ফেমাস শো, দাদাগিরি এবং দিদি নাম্বার ওয়ান, দুজনের হোস্টকে পাল্টে দিয়েছে। দিদি নাম্বার ওয়ানে আসছে অন এন্ড অনলি স্বস্তিকা, আমাদের বকুলতলায় ভিড় জমেছে, না চড়তে যাব আমি তুমি। আর দাদাগিরিতে আসছে দেব। দেব মাঠে নামে জেতার জন্য, আর জেতার পর ট্রফি নিয়ে রোড শো করে। আর দিদি নাম্বার ওয়ানে ছিল বলে টিকিট দিয়েছিল, না টিকিট পাওয়ার মতো যোগ্যতা ওর কোনো কিছু ছিল। এইদিকে কল্যাণ বাবু বলছে দিদি নাম্বার ওয়ান করতে বলে টিকিট পেয়েছে, আর এইদিকে উনি আমার কাজ নিয়ে প্রশ্ন করেছেন না মিস্টার ব্যানার্জি, আপনাকে আমি জানিয়ে রাখি রচনা বন্দ্যোপাধ্যায় একমাত্র হিরোইন পশ্চিমবাংলায় যে মিস্টার বাচ্চানের সাথে কাজ করেছে, আপনি বোধহয় জানতেন না জিনিসটা। 7খানা ল্যাঙ্গুয়েজে কাজ করেছে, 150 উপরে ছবি করেছে, আপনি বোধহয় জানতেন না। আর বানাতে থাকতে গেলে যোগ্যতা লাগে, সেই যোগ্যতা রচনা বন্দ্যোপাধ্যায় অর্জন করেছে টিএমসি তে কাজ করে নয়। টিএমসিতে কাজ করে নয়, কিন্তু এই রচনা বন্দ্যোপাধ্যায় টিএমসিতে কাজ করে নিজের মান সম্মান সব ডুবিয়ে দিয়েছে। একটু অভিনেত্রী বলেই মানুষের এত ভিড় হয়েছিল। আর সেই অভিনেত্রীতে আপনার দল ইউজ করেছে, জাস্ট ইউজ করেছে। যে এরিয়া ডেভেলপমেন্ট করার জন্যই আমরা গেছি, এটাই তো বলছে যে জিওগ্রাফি জানে না এরিয়া, সে এরিয়া ডেভেলপমেন্টটা কি করবে? কল্যাণ বাবুর কাছে আমার একটাই প্রশ্ন, যে জিওগ্রাফি জানে না তাকে ওই জায়গায় ভোটে দাঁড় করেছেন আপনার দল কি জন্য? সে একজন সেলিব্রিটি বলে? তারপর থেকে তো একবার এরিয়াতে আসেনি। যে এরিয়াতে আসে না, যে মানুষকে ফেস করতে পারে না, যে কর্মীকে ফেস করতে পারে না, সে কিসের ডেভেলপমেন্ট করবে? যে এরিয়াতে আসে না, যে কর্মীকে ফেস করতে পারে না, সে কি করে ডেভেলপমেন্ট করবে? তাহলে আপনারা কি দেখে ওনাকে দাঁড় করিয়েছিলেন ভোটে? উনি দিদি নাম্বার ওয়ান করে বলে, না উনি গ্ল্যামার কুইন বলে, না উনি কুলটেল কুলটেল জলপান করে বলে? হুগলির ভূগোল তো আপনি খুব ভালো করে জানেন দাদা, তাহলে আপনি আপনার ছেলেকে কেন যেতে পারলেন না উত্তরপাড়া থেকে? এত যখন আপনার ভূগোল মুখস্থ হুগলির, এত আপনি আটঘাট জানেন তৃণমূল কংগ্রেসের, আমি তো কিচ্ছু জানি না। আমি যাইও না, আমি একদম যাই না, মানুষ আমাকে দেখতেই পায় না হুগলিতে। আর যাই বলো ভাই, দিদির এই হাসিটাই কিন্তু আমার হ্যাভি লাগে। বাই দ্য ওয়ে, দিদি এখন ন্যাকা মামুনি সাজছে। দিদি কিন্তু ভালো করেই জানতো যে এই দলটা কত দুর্নীতি করেছে। তুমি যদি এই প্রশ্ন করছো, তাহলে দল যদি জিততো, তাহলে এই দুর্নীতিগুলো হয়তো সামনেই আসতো না। হ্যাঁ দিদি, এই দুর্নীতিগুলো সামনে আসতো না, আর তুমিও এরকম পাল্টিবাজের মতো উল্টো পাল্টা কথা বলতে না। সব ধামা চাপা পড়ে যেত, যেরকম ভাবে এতগুলো বছর ধামা চাপা দিয়ে রাখা হয়েছিল 15 বছর ধরে। নন ফ্যাক্ট, এগুলোকে আমি বলবো? তুমি প্রশ্ন করলে পাবলিক এই কথাগুলো উত্তর দেবে। তোমার কি মনে হয় যে পাবলিক এত বোকা? আর দিদি তোমার কি মনে হয় পাবলিক এত বোকা যে তুমি এইভাবে সুন্দর পাল্টিবাজের মতো অ্যাক্টিং করছো? কি জন্য দিদি? দিদি কি জন্য অ্যাক্টিংটা করছো? দিদি নাম্বার ওয়ানের পদটা চলে গেছে বলে? রচনা বন্দ্যোপাধ্যায়কে আপনি ইউজ করেননি, তাহলে গড়িয়াহাট থেকে বা ফুটপাথ থেকে একটা মেয়েকে তুলে নিয়ে গিয়ে কেন হুগলিতে দাঁড় করালেন না? কারণ কল্যাণ বাবু প্রথমেই বলে দিয়েছে রচনা ব্যানার্জি অর্থাৎ দিদি নাম্বার ওয়ানে কাজ করতে বলে রচনা ব্যানার্জিকে টিকিট দেওয়া হয়েছে। রচনা জায়গা আপনার দরকার ছিল, সেলিব্রিটি স্ট্যাটাসটা আপনার প্রয়োজন ছিল, তাই জন্য আপনি নিয়ে গেছেন। এবং রচনা বন্দ্যোপাধ্যায় বলে সেই সিটটা উনি পেয়েছেন। শুধু তৃণমূলের লোগো নিয়ে একটা রামশ্যাম চৌধুরীকে দাঁড় করে দিলে আপনি সিটটা পেতেন না। এটার সাথে কিন্তু আমি একমত নয়। দিদি যে বলছে তৃণমূলের লোগো ছিল বললে জিতেছে, এটা নয়, তার ভারে জিতেছে। দিদিকে বলছি বেগুনের বাচ্চা, আপনি ওখানে একটা বেগুনের বাচ্চা অর্থাৎ বেগুন সিম্বল নিয়ে ভোটে দাঁড়ান, দেখবেন আপনি ভোটে জিতেন কি জিতেন না। তাই দলটা ছাড়ার কোনো এমপি পদটা ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। কেন প্রশ্ন ওঠে না দিদি? এমপি পদটা ছাড়ার আপনি এই যে ওদের নামে বদনাম করছেন, আর সেই আপনি তৃণমূলের এমপি পদ ধরে আঁকড়ে বসে রয়েছেন। এরাই হচ্ছে সেই রকমের মেয়ে যারা তোমার থেকে তোমার গোপন কথাগুলো জেনে নেবে, তারপর যখন তুমি বিপদে পড়ে যাবে না, তখন তোমার নামে উল্টা পাল্টা সেসব ঘটনাগুলো বলবে পাবলিককে। আমাদের বন্ধু সার্কেলের মধ্যে কেউ যদি এখন থাকে, তার থেকে ভাই দূরে থেকো, কিন্তু তখন কিন্তু তোমার পর্দা ফাঁস করে দিতে পারে। চূড়ান্ত এসে মাতাবুরি করা শুরু করে দিলেন। ইন্টারফারেন্স কেন? হু আর ইউ? কেন করবেন? আপনি নিজের জায়গা সামলান। আপনি তো শুধু কেস করেন টিএমসি, সব কেসগুলো লড়েন, আপনি বাইরে কত কেস করেন? এই রে দিদি, আর একটা
সত্যি কথা বলে দিল কল্যাণ বাবু নাকি টিএমসির করা সব কেসগুলো লড়ে। বলছি পার্টি পলিটিক্স কি এই জন্য করছিল কল্যাণ বাবু? উনি আমার কাজ নিয়ে প্রশ্ন করেছেন না মিস্টার ব্যানার্জি, আপনাকে আমি জানিয়ে রাখি রচনা বন্দ্যোপাধ্যায় একমাত্র হিরোইন পশ্চিমবাংলায় যে মিস্টার বাচ্চানের সাথে কাজ করেছে আপনি বোধহয় জানতেন না জিনিসটা। সাতখানা ল্যাঙ্গুয়েজে কাজ করেছে, দেশের উপরে ছবি করেছে আপনি বোধহয় জানতেন। আর বানাতে থাকতে গেলে যোগ্যতা লাগে, সেই যোগ্যতা রচনা বন্দ্যোপাধ্যায় অর্জন করেছে টিএমসিতে কাজ করে নয়। বাহ ক্যা অ্যাক্টিং, কি দারুণ একটা কথা বললো। এই অ্যাক্টিং করেছি, এটা করেছি, ওটা করেছি, কিন্তু তৃণমূলের দয়াই নয়। কিন্তু তৃণমূলে তুমি গেছিলে কি জন্য? কারণ দিদি ভাবছিল এই যে তৃণমূল অফার করেছে এটা সালা দিল্লি কা লাড্ডু, খেলেও পস্তাবো আর সালা না খেলেও পস্তাবো, তাহলে একবার খেয়েই দেখি। আর দিদি খেয়ে এখন পস্তাচ্ছে। প্রচার করেছি, তোমরা ছিলেন নাকি ভাই আমার সাথে প্রচারে যে রচনাজিকে ভোটটা দাও? আমি ভোটটা পেয়েছি, মানুষ আমার উপর বিশ্বাস রেখেছে, সেই বিশ্বাসটা আমাকে ফিরিয়ে দিতে হবে, সেই দায়বদ্ধতা আমার মানুষের উপরে আছে, সেই কাজটি আমার 3 বছর করে দিয়ে যেতে হবে। তাই জন্য আমি রিসাইন করবো না, আমি এনসিপিআই কন্টিনিউ করবো, আমি বিজেপিতে ঢুকবো, আমি কংগ্রেসে ঢুকবো, আমি সিপিএম এ ঢুকবো, সেটা আমার ইচ্ছে। তোমরা বলছো বলি রিসাইন করে দেবো। তোমরা কে হে হরিদাস পাল? হ্যাঁ তোমরা কে হরিদাস পাল? দিদিকে বললে দিদি কি রিজাইন করে দেবে নাকি? দিদি এখনো কুইন্টাল কুইন্টাল জল মাপবে তারপরে কি রিজাইন? সত্যি আমি জানতাম না এর মধ্যে এত নোংরামি লুকিয়েছিল দলটার মধ্যে, আমি তাহলে কিছুতেই আসতাম না রাজনীতিতে। এই কথাটা শুনে আমার সত্যি হাসি পেলো, কারণ তুমি তো আর দুধের শিশু নয় যে তুমি জানতে না যে এইভাবে দুর্নীতি করে, এইভাবে দুর্নীতি করেছে 15টা বছর ধরে। দিদি একটা কথা বলবো, আমাদের পাড়ার এই ছোট্ট ছেলেটাও জানে যে ওই দল কতটা দুর্নীতির সাথে যুক্ত ছিল আর কতটা দুর্নীতি করেছে। আর তুমি এত বড় ধেঙ্গি মহিলা হয়ে তুমি জানো না ওই দলটা এত দুর্নীতি করে বসে রয়েছে। আমি খুব ভালো ছিলাম গো, আমি আমার কাজ নিয়ে, আমি আমার শুটিং নিয়ে, আমার নিজস্ব পার্সোনাল লাইফ নিয়ে, সবকিছু নিয়ে আমি অত্যন্ত ভালো ছিলাম, এবং এটা আমি মিথ্যা কথা বলছি না, সেটা দর্শক খুব ভালো করে জানে। বলছি এখন আফসোস করে কোনো লাভ নেই, যা হবার তা হয়ে গেছে। কয়লা চোর, মাটি চোর, ট্রাম চোর, বালি চোর, মিড ডে মিলের চোর, কি না কি বেরোচ্ছে কলেজের ভিতর থেকে। কি না কি বেরোচ্ছে কলেজের ভিতর থেকে? কলেজের ভিতর থেকে কেন, ক্লাব থেকে, সুরজির সঙ্গে ক্লাব থেকে, আরো কত জায়গা থেকে কত কিছু বেরোচ্ছে। আমার মনে হয় দিদি কিন্তু ফেঁসে গেছে। দিদি ভাবছে শালা কি এমন মতিভ্রম হয়ে গেছিল, আমি এই চোরের দলে নামটা লিখিয়ে দিচ্ছি, আমার দিদি নাম্বার অনেক চাকরিটাও গেল, মান সম্মান গেল, কত কিছু চলে গেল, কেন যে নাম লিখাতে গেলাম। আমার মনে হয় দিদি এখন রাতে ঘুমাতেও পারছি না। দিদিরাম বাবা আজকে আমি করছি, কালকে যখন আমার ভগবান না করে কোনো রকম অসুবিধা হয়ে যায় শরীরে, বা কোনো অসুস্থ হয়ে পড়ি, কোনো রকম প্রবলেমস আসে, আজকে রিপ্লেসমেন্ট রচনা যে হবে। দিদির এই কথাটা শুনে আমি খুব কষ্ট পেলাম, কিন্তু দিদি চিন্তা করো না, তোমার এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে জি বাংলা কিন্তু রিপ্লেসমেন্ট করেই দিয়েছে। নমস্কার, আমি স্বস্তিকা, আমি আসছি দিদি নাম্বার 1 সিজন 10। হ্যাঁ স্বস্তিকা দিদি নাম্বার 10-এ কিন্তু সঞ্চালক হিসেবে চলে গেছে। আর যাই বলো বন্ধুরা, দিদি নাম্বার 1-এর রচনা দিকে আমরা খুব মিস করব। তোমরা কি খুব মিস করবে রচনা দিকে? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিও সিরিয়াসলি নেবে না, ভিডিও মজার উদ্দেশ্যে বানানো হয়েছে। রচনা দি জয় শ্রীরাম।